নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে আলসেমি কাটতে না কাটতে দিন পার হয়ে যায়, আর রাত এখন কাটতেই চায় না। আর এই কদিন উত্তুরে হাওয়া এতটা পরিমাণে দিয়েছে যে ঠান্ডার চোটে বিছানা থেকে নামতেই সকালে ইচ্ছে করে না। তাও কোনো রকম নিজের সাথে যুদ্ধ করে করে উঠতে হয়। যাই হোক, আজকে সকালে উঠে চা করতে গিয়ে দেখলাম আগের দিনের পেঁয়াজ ভেজানো জলটা একটা বাটিতে রাখা আছে। সন্ধেবেলা পেঁয়াজই ভেজেছিলাম, তো সেই পেঁয়াজের খোসাগুলোর সাথে একটু জল দেওয়া ছিল। ভাবলাম সেটা ফেলে না দিয়ে গাছগুলোর গোড়ায় গোড়ায় দিয়ে দিই। চলুন, ছাদে যখন এসেই পড়েছি, গাছগুলো আজকে একটু আপনাদের দেখাই। পিটুনিয়া ফুল তো ফুটে রয়েছে, পিটুনিয়ার গোড়াগুলো দেখছি শুকিয়ে গেছে। তাই সোমকে বললাম স্প্রে বটলটা নিয়ে একটু একটু করে জল দিয়ে দিতে, তাই ও সেটাই করছে। আর এদিকে আমি ভেবেছিলাম আজকে গাছগুলোতে জল দেবো না, কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দেখছি ভেজা ভেজাই আছে। তারপর আবার দেখছি কোনো কোনো গাছের গোড়ার কাছে মাটিগুলো শুকনো শুকনো লাগছে। আসলে ওপর থেকে শুকনো লাগলেও কি হবে, একটু মাটি সরিয়ে দিলেই দেখা যাবে যে ভেতরে কিন্তু মাটি একদম ভেজা। তাই যে গাছের গোড়াগুলো একটু বেশি শুকনো লাগছে সেটাতেই অল্প অল্প জল দিয়েছি, আর যেগুলোতে ভেজা ভেজা লাগছে সেগুলোতে আর দিইনি। আর এই জবা ফুলটা দেখুন আজকে একেবারে 5খানা ফুটেছে, আর অন্য একটা জবা গাছেও 3-4টে মতো ফুটেছে। আর এই দেখুন, এই যে গামলাটার মধ্যে আমি ধনে বীজ ছড়িয়েছিলাম, ছোট ছোট একটা একটা করে গাছ এখন মাথা তুলতে শুরু করেছে। আর এদিকে তো পিটুনিয়া রয়েছেই। এবার চলুন আপনাদেরকে গাঁদা ফুলগুলো একবার দেখাই। ছাদ থেকে নিচে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল, তাই আজ আর নিজে পুজো করিনি, সোমকে বলেছি পুজোটা করে দেবে। আর মা সকালের দিকে গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ আর একটু কাতলা মাছ। এগুলো দিয়েই আজকে দুপুরে রান্না বান্না হবে। মা মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে দিয়েছে, এখন আমি রান্না করতে চলে এসেছি, তার জন্য এখন মাছগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি। মা বলেছিল এই পাবদা মাছগুলো দিয়ে কাঁচা তেঁতুলের টক করতে, তবে আমি দেখে বললাম এগুলো দিয়ে একটু মাখা মাখা ঝাল করলে কেমন হয়। তখন মা বলল তাহলে তাই কর। তো তরকারির মাছটা নেওয়া হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটা কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কাতলা মাছটা দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো বেশ কয়েকদিন আগে অতনুর রান্নাঘর ইউটিউব চ্যানেলে কাতলা মাছের একটা রেসিপি দেখেছিলাম, ভাবলাম সেটাই আজকে ট্রাই করি। সোম তরকারির মাছ খেতে চায় না, তাই ভেবেছিলাম কাতলা মাছ ওকে একটা ভেজে দেবো, কিন্তু তারপর আবার ভাবলাম না থাক, আজকে ওকে সব তরকারির মাছগুলোই খাওয়াবো। যাই হোক, পাবদা মাছগুলো মোটামুটি এপিট ওপিট একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা। ব্যাস, এবার মাছগুলোকে একটু সাইডের দিকে সরিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে কোনো রকম একটু নেড়ে চেড়ে নিয়েছি। খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না, কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা কাঁচা কাঁচা থাকলেই এই তরকারিতে খেতে ভালো লাগে। যাই হোক, পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে একটা বাটির মধ্যে 1 চামচ সর্ষে বাটা, আর তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। বেশ ঝাল ঝাল মাখা মাখা করে পাবদা মাছের ঝালটা আজকে বানাচ্ছি। ব্যাস, এবার যে মশলাটা রেডি করলাম সেটা এখন মাছের ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। বেশ গা মাখা একটা ব্যাপার হবে, তার জন্য এখানে জলটা আমি কম দিলাম। জলটা দেওয়ার পরে প্রয়োজন মতো লবণও আমি এখানে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি আমাদের পাবদা মাছের ঝাল। তো পাবদার ঝালটা এখানে রেডি হয়ে গেছে, তাই আমি এখানে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি, আর একটা থালার মধ্যে এটাকে বার করে নিয়েছি। এবার কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য একটা আমাকে মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তবে মশলাটা বানানোর আগে আমি এখানে কড়াইয়ের মধ্যে মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। বেশি ভাজা হবে না, হালকা এপিট ওপিট নেড়ে চেড়ে নিতে হবে। এবার মশলাটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে আমি ভেঙে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি যেটাকে 4 টুকরো করা রয়েছে। এবার এর মধ্যে একে একে কয়েকটা রসুন কোয়া, একটা আদার টুকরো, অবশ্য আদাটা আমার এখানে পেস্ট করা আছে, আমি সেই পেস্ট করা আদাটাই ইউজ করছি, গোটা আদা আর এখানে দিচ্ছি না। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনে, আর সঙ্গে কয়েকটা গোলমরিচের দানা।
অবশ্য এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সর্ষে আর রাই হাফ চামচ করে। তবে এখানে যেহেতু আমার কাছে রাই বাটা আগে থেকেই রয়েছে, তো সেটাই এখানে হাফ চামচ আমি ইউজ করে নিচ্ছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস, এবার আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, তো সেটা এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু জল বেশি দিয়েই অবশ্য পেস্টটা করেছি, তবে এতটা বেশি জল দেওয়ার দরকার নেই। আমার এখানে অল্প জিনিস ছিল, তার জন্যই মিক্সির মধ্যে একটু জলটা লেগেছে আমার। ব্যাস, এবার পেস্টটাও রেডি, আর ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন মাছ ভাজাটা যে কড়াইতে করেছিলাম সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি, আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এর সঙ্গেই যাবে গোটা গরম মশলা। আর টমেটো দেওয়ার পরে তো অল্প একটু লবণ দিতেই হয়, তো লবণটা আমিও এখানে দিয়ে নিলাম। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে গোটা গরম মশলাটা আমি প্রথমে দিইনি, তো এখন দিয়ে নিচ্ছি ওই জন্য। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে আসছে। ব্যাস, এবার টমেটোটা সফট হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন দেখে। তো এখন আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর মশলাটা এখানে নাড়াচাড়া করতেই এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর হলুদ লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটু তেল ভেসে যাচ্ছে ওপরে। 1-1.5 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন এই যে ওপরে একটু একটু করে তেল ভেসে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটা ঝোল দরকার, তবে খুব বেশি দেওয়া হবে না। নর্মাল ঝোলের থেকে একটুখানি জাস্ট গাঢ় হবে ঝোলটা। আর ঝোলের কালারটা আর একটু ভালো করার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। ব্যাস, এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে করে ঝোলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। ব্যাস, এবার মাছটা ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 মাছগুলোকে এপিট ওপিট করে ফুটিয়ে নিলেই আমাদের কাতলা মাছের একটু নতুন টাইপের ঝোল রেডি। এই দুটো মাছের তরকারির সঙ্গে আজকে একটু গিমা চচ্চড়ি করেছিলাম। আর এখানে আমি ভাত থালাটা সাজিয়ে নিয়েছি। ভাতের মধ্যে এখানে লেবু আর একটা কাঁচা লঙ্কা রেখেছি। আর ভাতটা একটু যদিও ভেঙে এসছে। আর এখানে প্রথমেই আছে গিমা চচ্চড়ি, তারপর আছে এই যে পাবদা মাছের ঝাল, আর এর পরেই আছে কাতলা মাছের যে ঝোলটা আমরা রান্না করেছি সেটা। তো এই হলো আজকের আমাদের দুপুরের খাবার। পাবদা মাছের ঝাল তো ভালো হবেই, কিন্তু কাতলা মাছের যে নতুন রেসিপিটা আজকে বানিয়েছি সেটাও খেতে অসাধারণ হয়েছিল। তো অতনুর রান্নাঘরের এই যে কাতলা মাছের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কিন্তু কমেন্টে এসে জানাবেন যে কেমন হয়েছে। আর মাছটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল যে ভাবলাম আপনাদের একবার কেটে দেখাই। হালকাভাবে মাছটাকে ভাজা হয়েছে, তার জন্য তরকারির মধ্যে মাছটা বেশ নরম আছে, আর মাছের টেস্টটাও কিন্তু খুব দারুণ ছিল আজকে। ব্যাস, চলুন এবার দুপুরের খাওয়া দাওয়া আমাদের এইভাবে শেষ হলো। জম্পেশ একটা খাওয়া দাওয়া হয়েছে আজ দুপুরে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিতে পারিনি, বিকেলের দিকেই টিউশন চলে গেছিলাম। আর টিউশন গিয়ে দেখা হয়ে গেল এনার সাথে, যাদের আমি পড়াই তাদের দিদির ছেলে। তো ওদের দিদি বাড়ি এলে আমার সাথেও দেখা হয়, আর ওর ছেলের সাথে আমি কিছুটা টাইমও স্পেন্ড করে নিই। আর আমার এই ব্যাগটা ওর ভারী পছন্দের, যখনই আমার কাছে ও আসে ব্যাগটা নিয়েই বসে। আর আজকে বেশ কিছুক্ষণ কথা বলার পরে ও একটু কথা বলেছে। কি কি বলো? টিউশন থেকে বাড়ি ফিরতে না ফিরতে ছেলে এদিকে ফোন করে বলে, মা খিদে পাচ্ছে, সন্ধেবেলা চপ নিয়ে এসো ফেরার সময়। তো আমি বললাম যে বাইরে থেকে চপ কেনার দরকার নেই, আমি বাড়িতে গেলেই বানিয়ে দেবো। ব্যাস, এবার বাড়ি ফিরতে না ফিরতেই ছেলে বলে ওঠে, মা চপ বানাবে যে। এবার ওকে যেহেতু আগে থেকে বলেই দিয়েছি যে বাড়ি গেলে চপ বানিয়ে দেবো, বাইরে থেকে এনে দেবো না, তো এখন বানিয়ে দিতেই হবে। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা সবজি কেটে কুটে নিয়েছি। তো প্রথমে এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপি, যেটা আমি ভালোভাবেই মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে আলু, গাজর আর বিট এইগুলো দিয়ে সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অবশ্য আলু, গাজর আর বিটটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। যাই হোক, এরপর গাজর আর বিটটা দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, এর সঙ্গে দিয়ে দেব রসুন কুচি। এরপর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার ঝাল কম বেশি সেটা আপনারা নিজেদের মতোই করতে পারেন। ব্যাস, এবার ওপর থেকে একটু জোয়ান হাতে দলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর এরপরে দিয়ে দিচ্ছি
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার পিৎজা বা পাস্তায় দেওয়ার জন্য যে মিক্সড হার্বটা পাওয়া যায় সেটা আমি এখানে কিছুটা ইউজ করেছি, এতে করে ফ্লেভারটা ভালো হয় ভেজ পকোড়ায়। তো এটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি, আমার কাছে এখানে একটা লেফট ওভার রুটির প্যাকেট ছিল, তো সেখান থেকে আমি 2 থেকে 3টে পাউরুটির পিস নিয়েছি। এটা আমি এখন চটকে চটকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও সব জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। ব্যাস, তো এখানে ভেজিটেবল পাকোড়ার জন্য যে মিশ্রণটা সেটা কিন্তু পুরোপুরি আমার রেডি। এখন কড়াইতে তেল গরম করে নিতে হবে, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে পকোড়াগুলো ভেজে তুলতে হবে। ব্যাস, তো এবার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম করে সমস্ত পকোড়াগুলোকেই আমি এক এক করে ভেজে নিয়েছি, আর এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তার কারণ এগুলোর মধ্যে তো সবজিগুলো কাঁচাই দেওয়া আছে, তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর একেবারেই গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, কারণ তাহলে সবটা পুড়ে যেতে পারে। তো লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে বড়াগুলোকে ভাজতে হবে, আর এগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে সুন্দর এরকম একটা কালার চলে আসবে। এখানে অবশ্য মেইনলি বিটটা ব্যবহার করার জন্যই এরকম সুন্দর একটা কালার এসছে। আর বেশ কিছু ভিডিওতে অনেক নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানদের বলতে শুনেছি বিটটা নাকি খুব বেশি পরিমাণে কাঁচা খেতে নেই, কাঁচা খেলে খুব কম খেতে হয়, আর বেশিরভাগ বিটটাকে রান্না করে বা একটু সেদ্ধ করে খাওয়াই ভালো। আর তাই আজকে আমি পকোড়ার মধ্যে বিটটাকে ব্যবহার করে নিয়েছি। আপনারাও এভাবে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় কিন্তু। আজকের আমার রান্নাবান্না কিন্তু এখানেই শেষ নয়, শেষ আরও একটা আইটেম বাকি আছে। বেশ কিছুদিন ধরে ইউটিউবে একটা প্রোবায়োটিক ড্রিঙ্কের রেসিপি দেখছিলাম, ভাবছিলাম ট্রাই করব। তো এইবার বিটটা আনার পরে ভেবেই নিয়েছিলাম যে এইবার আমি এটা বানাবই। তো সেই মতো আমি এখানে বিট, গাজর আর শসা সঙ্গে একটু আদা নিয়ে নিয়েছি। তো সবগুলোকেই অল্প অল্প পরিমাণে কেটে কুটে নিচ্ছি। এরপর এই ড্রিঙ্কটা বানানোর জন্য এখানে প্রথমে আছে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা দেখছেন এটা হচ্ছে সাদা সর্ষে, যেটাকে রাই বলা হয়, সেইটার গুঁড়ো। জাস্ট একটু খোলা কড়ায় নেড়ে নিয়ে শিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আছে বিট লবণ। আর এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের জার। কাঁচের জারের মধ্যে প্রথমে আমি গাজরের টুকরোটা দিয়ে দিলাম, এরপর একে একে বিট, শসা আর আদার টুকরোটাও দিয়ে দেব। ব্যাস, তো জারের মধ্যে আমি বিট, গাজর, শসা, আদা এই 4টে জিনিসের টুকরো রেখে নিয়েছি অল্প অল্প পরিমাণ। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বিট লবণ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি রাই বা সর্ষের গুঁড়ো 1 চামচ। এবার একটা চামচ দিয়ে ভেতরে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এরপর জল দিতে হবে। আমি যেহেতু শুধুমাত্র এখানে বিট লবণ দিয়েছি, সাদা লবণও এখানে আমি অল্প একটু দেবো। আর এই রেসিপিটার নাম হচ্ছে কাঞ্জি। আমরা নর্মালি কাঞ্জি বলতে বুঝি 3-4 দিন ধরে ভাতের ফ্যান আর পান্তার জলকে একসাথে রেখে রেখে ফার্মেন্ট করা হয়, তারপর সেই ফার্মেন্টেড জলটা শরবতের মতো করে নুন চিনি দিয়ে ভাঁজ করে খেতে হয়। তো সেটাকেই আমরা নর্মালি কাঞ্জি বলে থাকি। আর এইটা যে বানাচ্ছি এটাকেও নাকি কাঞ্জিই বলা হয়। আর এটাও 3 দিন ধরে আমাদেরকে ফার্মেন্ট করতে হবে। 3 দিন এটা ঢাকা লাগানো অবস্থায় থাকবে, আর প্রতিদিন ঢাকাটা খুলে একবার করে নাড়িয়ে দিতে হবে। তো এটাও যেহেতু ফার্মেন্টেড ওয়াটার হবে, তার জন্যই এটাকে কাঞ্জি বলা হয়। যাই হোক, আজকের এই বিটরুট দিয়ে বানানো কাঞ্জিটা বানাতে যা যা লাগবে সব তো আমি এই জারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে 3 দিনের জন্য ফার্মেন্ট করতে দিয়ে দেবো, আর 3 দিন পর আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা জানাবো যে কেমন কি খেতে হয়েছে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তাহলে আজ আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।